চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সন্দীপন স্যান্ডির কাছে। দাদা, আবারও ফিরে এলাম আপনার কাছে। আনন্দ ভাগাভাগির কথা বলেছি, তো আনন্দ ভাগাভাগির সকালটা, আড্ডাটা শুরু করতে চাই আপনার গান দিয়ে। কোন গানটা শোনাবেন? এটা শচীন দেব বর্মনের গান করি তাহলে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুবি দিয়েছি আমি। দর্শকরা প্রেমে থাকুক আর নাই থাকুক, শচীন দেব বর্মনের সেই বিখ্যাত গান যখন আজকে আপনি গাইলেন, আজকে সকালটা যখন এই গানে শুরু হলো, আমার মনে হয় সারাদিনের প্রেমটা খুব ভালো যাবে আমাদের দর্শকদের। সত্যি মানে বসন্তের একটা এমন একটা সময়কে ধরে উনি গানটা করেছেন, এরকম গান আমার মনে হয় প্রেমের গান আর এত ভালো গান হতে পারে না আর কি। চমৎকার এই মানুষটাকে ভীষণ রকম শ্রদ্ধা করি, তার লোকজ ফরম্যাটে প্লাস ক্লাসিক্যাল মানে মিলিয়ে রাগ সঙ্গীত মিলিয়ে অদ্ভুত একটা কম্পোজিশন সবসময় উনি করে থাকেন, সেই সব কম্পোজিশনটাকে ভীষণ রকম রেসপেক্ট করি আর কি। সকালটা যেমন সুন্দর গানে শুরু করলাম, তেমনই একটা বিষয় আমাদেরকে ভীষণ নাড়া দেয় এখন, এবং বিষয়টা নিয়ে ভাবারও আছে। আমাদের গান এখন অনেক বিখ্যাত হয়, কিন্তু গান আসলে শচীন দেব বর্মনের মতো এইভাবে আসলে আমাদের মনে গেঁথে থাকে না। গান আসে, গান ভাইরাল হয়, গান হারিয়ে যায়। সকালে একটু কাঠখোট্টা আলাপেই যেতে হচ্ছে, কিন্তু জানতে চাই দাদা, কেন এটা হয়? কেন আসলে গানগুলো আগের মতো বিখ্যাত হয় না? মানে শচীন কর্তাদের মতো মানুষ, তার পাশাপাশি আমি কাজী নজরুল ইসলামের কথা বলি, যারাই উঠেছেন তাদের কিন্তু শুরুটা কিন্তু একটা অনেক কষ্টের একটা ফাইট, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের সৃষ্টির জায়গাটা, কালচারাল এনভায়রনমেন্ট, নিজেকে যে তিলে তিলে গড়ে তোলা, এই জায়গাগুলো কিন্তু সাংঘাতিক রকম মানে মানে অনুধাবন করার একটা বিষয়। যে আমি যদি বলি শচীন কর্তার কথা, যদি বলি শচীন কর্তা কিন্তু কুমিল্লা, আমাদের এই কুমিল্লাতেই ওনাদের জন্ম, তো ওনাকে ত্রিপুরার রাজবংশের ছেলে। ইনি কিন্তু হাটে মাঠে ঘাটে কিন্তু ঘুরে বেড়াতেন, যে লোকজ ধারার ফর্মের যে গানগুলো শুনে বেড়াতেন, ঘুরে বেড়াতেন, এবং উনি অনেক বড় বড় ক্লাসিক্যাল পারফর্মারের কাছে উনি কিন্তু বিশ্বদেব চট্টোপাধ্যায়, কৃষ্ণকান্ত দে, তারপরে আব্দুল করিম খাঁ, এদের কাছে কিন্তু শিখেছেন, নিজে বাঁশি বাজাতেন। এদের যে জার্নিটা, ওদের যে ধীরে 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 উঠে আসা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে শচীন কর্তাকে কিন্তু HMV থেকে প্রথমে উনি ওখানে অডিশন দিয়েছিলেন, উনি নাকি নাকি গায়ে বলে ওনাকে ক্যান্সেল করে দিয়েছিল, যে তোমাকে দিয়ে হবে না। পরে হিন্দুস্তান মিউজিক থেকে তার গান বেরিয়েছিল প্রথম। তো এগুলো কিন্তু এই যে চলার পথে ওনার এই যে একটা ফাইট চলছে, পাচ্ছেন না, অত অনেক বড় একজন গুণী মানুষ, এই অ্যাচিভমেন্টের এই জার্নিটা কিন্তু এখন দেখা যাচ্ছে যারা কম্পোজ করছে, দেখা যাচ্ছে মিউজিকটা হয়তো কিছুটা ধারণ করছে, কিছু একটা মনে সুর আছে, কিছু একটা সুর করে দিলাম, আর যারা লিখছেন তারাও এরকম দেখা যাচ্ছে। ওই জার্নিটা অনেকের ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু খুব ইজি আমাদের এখানে মনে হয়। আমাদের এই বাংলাদেশের প্ল্যাটফর্মটা একজন সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করা, আত্মপ্রকাশ করা, তো গীতিকার অথবা সুরকার হিসেবে আমার মনে হয় খুব ভীষণ সহজ আর কি। জায়গাটা মনে হয় যে একদম খালি ফিল্ডে যা হচ্ছে তাই মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, হলো, একটা ভালো কিছু হলো। এটা আমার কাছে ভীষণ রকম মনে হয় যে একটা চর্চার বিষয় আছে। এই যে বললাম একটা জার্নির কথা, প্রত্যেকটা নিজেকে বিকশিত করার জন্য কিন্তু একটা জার্নি, নিজেকে ওই ওই গড়ে তুলতে হয়। সেই গড়ে তোলাটা যদি ঠিকঠাক না হয় তাহলে এরকমই হবে। এই যে আপনি এত চমৎকার করে শচীন দেব বর্মনের গল্পটা আমাদেরকে বলছিলেন, বর্তমান সময়ের তরুণদের কাছে যদি আমরা যাই, আমরা বোধহয় অনেকেই জানি না শচীন দেব বর্মনের এত ফাইটের কথা। এমনকি আমাদের বাংলাদেশেও যদি আমরা কোনো সাম্প্রতিক সময়ের কোনো শিল্পীর ফাইটের কথা জানতে চাই, যে তার জীবনের যুদ্ধের কথা জানতে চাই, সেটাও বোধহয় সে কেউ মানে সবাই আসলে খুব একটা মনে রাখে না, ধারণ করে না, নিজে ভাইরাল হওয়ার চিন্তায় আসলে ব্যস্ত থাকে না। আসলে কি, একজন যদি ট্রু আর্টিস্ট হয় না, সে আর্টিস্টকে নিজেকে এত চিন্তা করতে হবে না ভাইরাল হওয়ার জন্য। সে যদি সত্যিকার আর্টিস্ট হয়, সে যেখানেই থাকুক, সে কিন্তু তার প্রতিভাটা কিন্তু বিকশিত হবেই, যদি সেরকম তার কোয়ালিটি থাকে। কিন্তু কোয়ালিটি নিয়ে অনেকে পিছিয়েও পড়ছে দাদা। তাদের পিছিয়ে পড়ার গল্পটা জানার আগে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার জীবনের যুদ্ধটা কেমন ছিল? আমার জীবনের মিউজিক নিয়ে আসলে কিভাবে আপনি আজকের সন্দীপন স্যান্ডি হয়ে উঠলেন? মানে আমি আসলে কি গান গাইবো, কি অভিনয় করব, কখনো কিছু ভাবিনি। কিন্তু ছোটবেলা থেকে থিয়েটার করতাম। আমার মনে আছে চট্টগ্রামে আমার যে পথনাটক
বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সে পথে পথে নাটক করা, অ্যাক্টিং, তার খেলাঘর করতাম। এই বিষয়গুলো ছিল। তা গান তো শিখেছি, তবে গান করতে করতে গানে কী হবো সেটা জানতাম না। তো ক্লাসিক্যালটা শিখেছি আমার গুরুর কাছে, অনেক বছর ছিলাম আর কি ওনার সান্নিধ্যে। তারপর একসময় পাগলামি হলো যে আমি একটু নাটক নিয়ে পড়াশোনা করবো, কলকাতা চলে গেলাম। কলকাতা থেকে আবার এসে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি থিয়েটার করব, নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দিলাম। ওখানে গিয়ে এক ধরনের মিউজিকের ব্যাকগ্রাউন্ড করা, গানের পিছনের, তার নিজে আবার একটু একটু অভিনয় করতাম। আমি রক্তকরবী নাটক অভিনয় করেছি, কোপেনহেগের ক্যাপ্টেন অভিনয় করেছি, দেওয়ানগাজী কিস্সাতে আমি মিউজিক করেছি। তারপরে নুরুল দিয়ানের সারা জীবনে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো করেছি। তো এইগুলো ছিল আমার জার্নি করতে করতে। তো আমাদের বাসুদা বলে আমাদের এক দাদা ছিলেন, চট্টগ্রামেরই মানুষ, ঢাকাতে উনি সেটেল, ছোটোবেলা থেকে চিনতাম। তার মাধ্যমে বাপ্পা মজুমদার সাথে পরিচয়, বাপ্পা মজুমদার। তো বাপ্পা বলে সন্দীপন আমার গান শুনেছে। তো আমি বলতাম আমি কাজ করতে চাই, গান করতে চাই। বলে চলো তাহলে একটু কিছু লোকধারার ফর্মের কাজ করি। তো তখন বাপ্পার সঙ্গে আমার মনে আছে, বাপ্পার সঙ্গে যখন কাজ করতাম, বাপ্পার বাসায় গিয়ে বসে থাকতাম। বাপ্পার জ্বর হলে বাপ্পার মাথায় জল ঢালা, একটা অদ্ভুত রকম একটা ভালোবাসা ওর প্রতি আমার ছিল, শ্রদ্ধাবোধ ছিল। এই পাগলামিগুলো করতাম, ওর বাড়িতে গিয়ে বসে থাকতাম, কখন একটা গান করবে, কখন মিউজিক করবে, একটা ছিল আর কি। এই যুদ্ধটা ছিল। হঠাৎ করে তারপর আমার একটা সোনা বন্ধু অ্যালবামটা বেরোলো, যেখানে সমস্ত লোকজ ফর্মের গান, যেখানকার একটি গান হানুর সংকেত পছন্দ করে ইত্যাদিতে 2004 সালে ঈদের অনুষ্ঠানে। আচ্ছা, আমরা গানটা শুনতে চাই দাদা এই সময়টা এসে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সোনা বন্ধু তুই আমারে হরলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর এমন গুণ, জল দিলে নিভে না আগুন, কি দিয়ে নিভাবো আগুন, আমায় একটু বলো না, মনে তো মানে না, দিলে তো বুঝে না। এই গান ইত্যাদিতে শ্রদ্ধেয় হানুর সংকেত প্রচার করেছিলেন। মাহফুজার পূর্ণিমা সেটাতে নিচে ছিল আর কি, আমার মনে আছে। সেটা আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। তো এই যে চলতে চলতে যে কথাটা বলছেন, আপনার যে জার্নিটা কী ছিল, একটা কি হব না, কিন্তু লেগেছিলাম। গান, নাটক এগুলো নিয়ে সারাক্ষণ থাকতাম, সারাক্ষণ। হুট করে যে উঠে আসা আমার ক্ষেত্রে হয়, সেটা হয়নি আসলে। এখনও আমি নিজেকে মনে করি, এখনও আমরা যে ইন্ডাস্ট্রিতে বিলং করছি, এখনও ফাইট করছি, এখনও হয়তো সেই জায়গাটার হয়তো আমাদের আরও অনেক দূর যেতে হবে, সেটা ভাবি যে সেটা হয়তো পাওয়া হয়নি এখনও। এটা বোধহয় শিল্পীর তৃষিত হৃদয়ের চাওয়া, হৃদয়ের কথা। প্রত্যেকে বোধহয় এই ব্যাপারটাকে মানে অসীম হিসেবেই দেখে। এগিয়ে যাওয়ার তো আসলে কোনো শেষ নেই। সেটাই। তবে যদি চাওয়ারটা যদি শেষ হয়ে যায়, আমার প্রাপ্তিটা যদি হয়ে যায় ঠিক আছে আমি স্যাটিসফাইড, তখন সৃষ্টিটা কিন্তু সেখানে থেমে যায়। তো আমি মনে করি যে নিরন্তর না পাওয়ার ক্ষুধা প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত। তবে আমার কাছে মনে হয় আমার আসলে অনেক দূর এখনও যাওয়ার পথ বাকি আর কি। যে জায়গাটা অ্যাচিভ করার কথা দেখা যাচ্ছে, আমার থেকে অনেক জুনিয়র ছেলেপেলেরা হয়তো আজকে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সে গান গেয়ে অনেকটা পথ, অনেকটা জায়গা দখল করে নিয়েছে। হয়তো আমরা সেটার জন্য এখন ফাইট করছি, যেটা এখনও পর্যন্ত হয়তো আমরা কুলিয়ে উঠতে পারছি না। এখনও সেই যুদ্ধটা করছি, নিজেকে কী করে কোয়ালিটি ঠিক রাখা যায়, প্র্যাকটিস করা, প্র্যাকটিস নিরন্তর গানের মধ্যে থাকা। এগুলো সবসময় এই যুদ্ধটা করে যাচ্ছি আর কি। এই যে প্র্যাকটিস করছেন, এর মধ্যে কিন্তু আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন। আমি যতটুকু জানি যে সামনে ঈদ উপলক্ষে আপনার একটি গান আসছে, সেই গানটি নিয়ে আমার গানটার কথা একদমই চিটাগাংয়ের টিপিক্যাল সমস্ত কথা নিয়ে, মজার কথা। আমাদের চিটাগাংয়ের মানুষরা কিন্তু শুটকি ভীষণ রকম ভালোবাসে। তো এই গানটা একটু মানে মজার গানও বটে, একটু হাস্যরসাত্মক গানও বটে। বলছে যে কি ডাবু আর বেগুন দিয়ে ছুরি শুটকি দিয়ে খেতে ভীষণ টেস্ট। বউ রান্না করছে, এত সুন্দর ঝাল করে রান্না করেছে যে তুমি না খেলে বুঝবে না। সেই বউ এখানে আবার বাড়িতে জামাই এসছে 3 হাঁড়ি রসগোল্লা নিয়ে, এইসব গল্পগুলো আছে। বাড়ির পিছনে শিমের গাছে শিম ধরেছে। তো ওগুলো চিটাগাংয়ের ভাষায় বলেছে। হ্যাঁ, যে ডাবু আর বাইন সুরিফুনি দিয়ে রাইন্দে বউয়ের তরকারি। আপনি একটু আমাদেরকে গিয়ে শোনান না দাদা গানটা। গানটা আমি এই মুহূর্তে গাইতে চাইছি না, কারণ এটা একদমই আমরা চাইছি গানটা বেরোক। তো এটার মিউজিক সুর-সঙ্গীত করছে সজীব দাস, লিখেছেন সুলতানা নুরজাহান রোজি। উনি কানাডা প্রবাসী একজন ভদ্রমহিলা। উনি কিন্তু চট্টগ্রামের এই জন্ম। তার চট্টগ্রামে জন্ম না হলে বা চট্টগ্রামের মানুষ না হলে কিন্তু চট্টগ্রাম নিয়ে কাজ করা সম্ভব নয়। ভীষণ কঠিন একটি ভাষা, কঠিন ভাষা। আর আমাদের চট্টগ্রামের মানুষের কিন্তু চট্টগ্রামের ভাষার প্রতি, সে যে কোনো জোনের ভাষা বলেন, একটা প্রীতি অন্যরকম আর কি। একটা চট্টগ্রামের ভাষা যদি বলি, হুলজার ভিতর গাতি রেকুম তোমারে, সিনা লগে বাঁধি রেকুম তোমারে, ও ননাই রে, হুলজার ভিতর গাতি রেকুম তোমারে, তুই হইলে আর হুলজার বডু ফরানেরা দান,
তোর সারা নটি কে আর বৈদেশ তোরান আর হনদিন যাই উমাই আর হনদিন যাই উমাই তোমারে সারিয়ারে ও নাই রে হলজার ভিতর গাতি রেখুম তোমারে। গানটা কথা বলতে বলতে আমি গানটা কেন গাইলাম, এই গানটা যখনই কোনো চট্টগ্রামের ভাষাভাষীর লোক থাকুক আর না থাকুক সবাই তো ভালোবাসে, যখনই করি বিশেষ করে চট্টগ্রামের মানুষ হয় তার মধ্যে যে তার যে অভিব্যক্তি, যে চট্টগ্রাম লোককে একটু মানে ভালোবাসার, আমি ঢাকায় থাকি, আমি যখনই দেখা যাচ্ছে কি মতিঝিল দিয়ে হেঁটে যাচ্ছে, অবদ্দা সন্দীপন বদ্দা কেন আসো না, পিছন থেকে আরে কী বলে চট্টগ্রাম ভাষা ডাক দেয়, মানে ওরা জানা যে আমাদের চট্টগ্রামের এই দাদাটা আছেন আমাদেরকে ভীষণ রকম চট্টগ্রামকে ধারণ করে। এটা এই জন্যই বলছি যে চট্টগ্রামের ভাষার যে প্রীতি, সেটা যখন আমরা কোনো গান গাই চিটাগাংয়ের অঞ্চলে গিয়ে তখন বুঝতে পারি মানুষের উন্মাদনাটা কাকে বলে, ভালোবাসার পাগলামিটা কাকে বলে। আপনার হাতে তো মুঠোফোন আছে, হ্যাঁ মুঠোফোনে আমরা কিন্তু এখন খুব গান শুনি। ঠিক, আপনি সবশেষ কোন গানটি শোনাচ্ছেন? আজকে তো সকালটা শুরু করলেন আনন্দ আড্ডায়, আজকে কি সকালে কোনো গান শুনেছেন? আমি না একটু রবীন্দ্রনাথের গানের ভীষণ রকম ভক্ত। একটা গান আছে রবীন্দ্রনাথের, একটা পূজা পর্যায়ের একটা গান আছে শানের গাওয়া, সেই গানটি আমি সকালবেলা শুনেছি। আমি সবসময় কিন্তু নিজেকে খুব মেডিটেটিভ একটা মুড ভীষণ রকম মনে করি। যেমন ধরেন আমি যদি রবীন্দ্রনাথের গান করি যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, নিজেরে করিতে গৌরবদান নিজেরে করি যে অপমান, আমরা আমি আমি কি হনুরে বলে সবসময় নিজেকে প্রচার করি, সেটা না করে নিজেরে করিতে গৌরবদান, এই যে নিজেকে নিজের প্রচারটা করার থেকে চর্চার মধ্যে থাকা খুব জরুরি। আমার মনে হয় যে এইসব রবীন্দ্রনাথের এই গানগুলো আমাকে ভীষণ রকম করে মানে ভাবায় আর কি। একটু জানতে চাই যে সন্দীপন স্যান্ডির এই যে হানিফ সংকেতের, আমার শ্রদ্ধা হানিফ সংকেতের বিখ্যাত আয়োজন ইত্যাদি, সেখানে যেমন আপনাকে আমরা পেয়েছি, তেমনি নানান সময় নানান আয়োজনে নানান গানে আপনাকে আমরা পেয়েছি। এই গান নিয়ে সন্দীপন স্যান্ডির পথ চলায় আসলে আর কি কি স্বপ্ন আছে, প্রত্যাশা আছে? স্বপ্ন বলতে আসলে এত দূর পথ এসেছি, কিন্তু মানে হয় না আসলে বাংলাদেশের ফিল্ম কেন সারা পৃথিবীর ফিল্মটা এমন একটা মাধ্যম, সেটা একটু আলটিমেট একটা ব্যাপার। তো ফিল্মে হয়তো আমার টেলিফিল্মে কিছু কিছু গান গাওয়া হয়েছে, তো আমার খুব ইচ্ছা যে মানে একদম কমার্শিয়াল ফিল্মের মধ্যে মজার কিছু গান করা, যে গানগুলো সারা পৃথিবী মাতাবে। খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলে, কিন্তু আড্ডাটা আরও দীর্ঘ হলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। এবং আপনি যে স্বপ্নের কথা বলেছেন, আমরাও চাইবো একজন শ্রোতা হিসেবে বা আজকের এই আয়োজন থেকে আমাদের দর্শকরা যারা আছেন তারা প্রত্যেকেই বোধহয় একমত হবেন যে তারাও আপনার কাছে এমন গান প্রত্যাশা করে যে গানটি একদিন বিশ্ব মাতাবে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেবো আজকের আয়োজন থেকে, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। আল হাদিসে বলা আছে, শিক্ষা গ্রহণ করে যে তার মৃত্যু নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ভীষণ আনন্দ হচ্ছে আজকে আপনার সাথে সাক্ষাৎকার নিলেন আমার, আপনাকে ভীষণ শ্রদ্ধা জানাচ্ছি। আর বাংলা ভিশনের প্রতি বরাবরই আমার সঙ্গীত জীবনে চলার পথে কিন্তু বাংলা ভিশনের একটা বিশাল অবদান। আমি এখানে অনেক লাইভ শো করেছি, আমার অনেক বন্ধুবান্ধবরা এখানে ছিলেন, অনেকে দেশের বাইরে চলে গেছেন। তো বাংলা ভিশনের প্রতি বরাবরই শ্রদ্ধা কাজ করে যখনই ডাকে বাংলা ভিশন এগিয়ে যাক। আর আমি একটি গান করছি, চট্টগ্রামের গান দিয়ে শেষ করছি, যে গানটি এখন সবার মুখে মুখে। মধু হই হই বিষে খাবাইলা, আর মধু হই হই বিষে খাবাইলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা, হন দুষান পায় ভালোবাসার দাম নদিলা, আশায় আসিল তোমারে লই বন্ধু মেখান সুখেরই গর, সুখের বদল দুঃখ দিলা, আর সুখের বদল দুঃখ দিলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা, হন দুষান পায় ভালোবাসার দাম নদিলা, মধু হই হই বিষে খাবাইলা, আর মধু হই হই বিষে খাবাইলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা।